বর্তমানে একাদশ শ্রেণীতে অর্থাৎ 2024 সালে একাদশ শ্রেণীতে পড়ছো, তাদের দ্বিতীয় অধ্যায় ইন্টিরিয়ার অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই অংশ থেকে 90টি এমসিকিউ প্রশ্ন নিলাম। যেহেতু পরীক্ষা হবে এমসিকিউ বেস, তাই এমসিকিউ টাইপের কী ধরনের প্রশ্ন হতে পারে, চলো আমরা প্রশ্ন উত্তর দুটোই দেখবো। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন অন করো। প্রথম যে প্রশ্নটি, পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? এই প্রশ্নের উত্তরটি, প্রথম প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু ব্যাসার্ধের ডবল। প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে যে পৃথিবীর ব্যাস কত। এরপরে ভূপৃষ্ঠ থেকে যদি ভূ অভ্যন্তরের দিকে এগোনো যায় তাহলে গভীরতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়, এটা সবাই জানো। কিন্তু প্রথম দিকে হারটা কত না, প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি, গড়ে প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি। এটা কিন্তু প্রথম লক্ষ্য করা যাবে 20 কিমি পর্যন্ত, তারপর নয় কিন্তু, তারপরে ধীরে বাড়ে আর কি। এই যে অভ্যন্তরের দিকে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, একে কি নামে ডাকা হচ্ছে না, ভূতাপীয় অবক্রম। আমরা অভ্যন্তর ভাগটা দেখতে পাই না, কিন্তু কিভাবে আমরা এর থেকে তথ্য পাবো না, তার বিভিন্ন বিষয়বস্তু থেকে। যেমন ধরো ভূত্বককে খুঁড়ে খনন করে ভূত্বকের খনিজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সমুদ্র তলদেশ খনন করে অগ্নুৎপাত থেকে যে লাভা নির্গত হয়, গ্যাস বা বিভিন্ন পদার্থ নির্গত হয়, সে পদার্থ বিশ্লেষণ করে। এগুলো মানে কিরকম প্রশ্ন হতে পারে, হয়তো তোমাকে 4টে লাইন দিয়ে বললো যে কোনটি সঠিক নয় বা কোনটি সঠিক নয়, একটা লাইন ভুল লাইন দেওয়া থাকবে। এই জন্য সমস্ত বিষয়গুলো তোমাকে জেনে রাখতে হবে। পরোক্ষ উৎস এগুলো বইয়ে পাবে, ঠিক আছে, প্রত্যক্ষ উৎস এবং পরোক্ষ উৎস। পৃথিবীর গড় ঘনত্ব কত, অর্থাৎ যে 3টে লেয়ার আছে তার গড় ঘনত্ব 5.52 গ্রাম প্রতি ঘন সেমি। ভূত্বকের গড় ঘনত্ব না 2.65 বা 2.7 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। কেন্দ্রের ঘনত্ব কত না 11 থেকে 13.6 গ্রাম প্রতি ঘন সেমি। তাহলে তিনটে, সবাইরই ঘনত্ব তোমাকে জানতে হবে, আমি জাস্ট এখানে 3টে দেওয়া হলো। পৃথিবীর গভীরতম সোনার খনি অর্থাৎ যে খনন করা হচ্ছে সেটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে। এর ইংরেজিতে এই নাম, অর্থাৎ বাংলায় উচ্চারণ করলে মোপেনং হবে, কিন্তু ওখানকার ভাষায় পনেং সোনার খনি। এটা জোহান্সবার্গের কাছে, গভীরতা 4 কিমি। 2012 সালে এটি খনন করা হয়েছিল। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে যেটা রয়েছে, কোলা সুপারবেড বোরহোল, 12 কিমি 262 মিটার এর গভীরতা। ভূগোলের যে শাখায় ভূমিকম্পের নানা বিষয় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে সিসমোলজি বা ভূকম্পন তরঙ্গ বিদ্যা। প্রথম সিসমোস্কোপ, দেখো প্রথম দিকে তো সিসমোগ্রাফ থাকেনি, প্রথম দিকে যে যন্ত্রটি আবিষ্কার হয়েছিল তার নাম সিসমোস্কোপ। এই যন্ত্রের আবিষ্কারক চীনের একজন ভদ্রলোক, চীনের একজন স্কলার, তার নাম হচ্ছে ঝাং হ্যাং, 132 খ্রিস্টাব্দে। প্রথম সিসমোগ্রাফ যন্ত্রে, সিসমোস্কোপটা বাদ দিই, তাহলে সিসমোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক ইতালির পদার্থবিদ ফিলিপো সেকচি। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা নিয়ে অনেক জায়গায় নানা রকম উত্তর, তবে ইন্টারনেট ভিডিও দেখলাম উত্তর কিন্তু এটা আসছে। আধুনিক সিসমোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক জন মিলনে, সালটা 1880। তিনি অনুভূমিক পেন্ডুলাম যুক্ত সিসমোগ্রাফ আবিষ্কার করেছিলেন। কোটি প্রশ্ন বলবো, 90টি। পি এবং এস তরঙ্গকে একত্রে কি নামে ডাকা হয়? একত্রে দেহ তরঙ্গ নামে ডাকা হয়। পি তরঙ্গ থেকে নানান প্রশ্ন। সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে প্রসারিত হতে পারে যে তরঙ্গ, এটি ভূমিকম্পের, অর্থাৎ যদি আমরা এটা ভাবি, এখানে ভূমিকম্পের কেন্দ্র ভাবি, ভূমিকম্পের কেন্দ্রে উৎপত্তি লাভ করে সর্বপ্রথম উপকেন্দ্রে এসে পৌঁছায় সেই পি তরঙ্গ আর কি।
এর উচ্চতম ফ্রিকোয়েন্সি, ক্ষুদ্রতম তরঙ্গ, অর্থাৎ দ্রুত যেতে পারে, খুব ছোট ছোট তরঙ্গ। নেক্সট, সর্বাধিক দ্রুত গতি সম্পন্ন এবং পদার্থের ভিতর সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে প্রসারিত হয়, তার জন্য একে পুশপুল ওয়েভ বলে। পি তরঙ্গের গতিবেগ সেকেন্ডে 5 থেকে 14 কিমি, 5 কিমি থেকে 14 কিমি। 20 নম্বরে, এটা সকল মাধ্যমের মধ্য দিয়ে প্রসারিত হয়, হচ্ছে পি তরঙ্গ। এরপর এস তরঙ্গ, ভূমিকম্পের কেন্দ্রে উৎপত্তি লাভ করে পি তরঙ্গের পর উপকেন্দ্রে এসে পৌঁছাচ্ছে। তাহলে প্রথমে দেখলাম পি তরঙ্গ পৌঁছালো, তারপরে কিন্তু এস তরঙ্গ পৌঁছাবে। পদার্থের ভিতর উল্লম্বভাবে ওঠানামা করতে করতে তির্যকভাবে প্রসারিত হয়, অর্থাৎ এটি তুলে কিন্তু আছাড় মারে। নেক্সট, মাঝারি গতিবেগযুক্ত কোন তরঙ্গ? না এস তরঙ্গ। কত গতিবেগ? 3.5 কিমি থেকে 7.5 কিমি পার সেকেন্ড। এ শুধুমাত্র কিন্তু কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রসারিত হতে পারে। গুরুমণ্ডল এবং ভূত্বকের মধ্য দিয়ে প্রসারিত হয়, কেন্দ্রমণ্ডলের ভেতর দিয়ে যেতে পারে না। প্রশ্ন হতে পারে, কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে কোন তরঙ্গ যেতে পারে না? এরপর এল তরঙ্গ। এল তরঙ্গ উপকেন্দ্রে উৎপত্তি লাভ করে, তার মানে এটি ভূমিকম্পের কেন্দ্র হয়, উপকেন্দ্রে উৎপত্তি লাভ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এবং নিম্ন ফ্রিকোয়েন্সি, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা দীর্ঘতম, এর ধ্বংসায়তন ক্ষমতা সর্বাধিক। নেক্সট, সর্বাধিক ধীর গতি সম্পন্ন, গতিবেগ 3.5 কিমি থেকে 5 কিমি পার সেকেন্ড। ভূত্বকে শিয়াল এবং সীমার মধ্য দিয়ে, অর্থাৎ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রসারিত হতে পারে। এ কিন্তু গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডল যেতে পারে না। পি এবং এস তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণ, এর মাধ্যমে সেটাকে বিশ্লেষণ করে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন জানা যায়। কারণ না এল তরঙ্গ বাইরে থাকে। ভূমিকম্পের উপকেন্দ্রের বিপরীতে পি এবং এস তরঙ্গবিহীন অঞ্চলকে ভূমিকম্প ছায়া বলয় বলে। আমি এখানে একটা ছবি দিলাম, তুমি সেখানে দেখতে পাবে যে ছায়া বলয় বলতে কি বোঝায়। বই দেখে নেবে। ছায়া বলয়, এটা দেখবে 104 থেকে 142 ডিগ্রি, কিছু কিছু বইয়ে একটু কম বেশি দেওয়া রয়েছে। পি তরঙ্গের ছায়া বলয় 104 ডিগ্রি থেকে 142 ডিগ্রি, এস তরঙ্গের ছায়া বলয় 104 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। 104 ডিগ্রি এখানে যদি হয়, 180 ডিগ্রি এখানে হবে। ভূকম্প তরঙ্গ অধ্যয়ন করে পৃথিবীর স্তর সম্পর্কে বিন্যাস, এটা প্রথম কে করেন? না বুলেন সাহেব করেন। এরপর ঘনত্বের ভিত্তিতে মিস্টার সুয়েজ ভূবন্তরকে 3 ভাগে ভাগ করেন: বহিস্তর, মধ্যস্তর এবং কেন্দ্রমণ্ডল বা কেন্দ্রস্তর। ভূত্বক সম্পর্কে কতগুলি তথ্য। ভূত্বক প্রধানত কোন প্রকৃতির শিলা দ্বারা গঠিত? 3 প্রকার হলো: 95% আগ্নেয় শিলা, গভীরতা 33 কিমি। সায়াল এবং সাইমা, এটাকে আমরা সিয়াল আর সীমা বলি। সিলিকা অ্যালুমিনিয়াম আর সিলিকা ম্যাগনেসিয়াম, এ স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর হচ্ছে কনরাড বিযুক্তি। ভিক্টর কনরাড এর আবিষ্কর্তা। ভূত্বক গঠনকারী সর্বপ্রধান উপাদান সব থেকে বেশি রয়েছে অক্সিজেন 46.6%। তারপর দ্বিতীয় উপাদান সিলিকন, তৃতীয় উপাদান অ্যালুমিনিয়াম, চতুর্থ উপাদান লৌহ। ভূত্বকের গড় ঘনত্ব 2 পয়েন্ট, এটা আগেও হয়েছে। 3টি স্তর সব থেকে হালকা। ভূত্বকে বিভিন্ন তরঙ্গের গতিবেগ, এটা মাথায় রাখতে হবে, কোন তরঙ্গ কি স্পিডে যাচ্ছে। তারপর ভূত্বকের গড় উষ্ণতা, অর্থাৎ ভূপৃষ্ঠ এটা শিয়াল, তারপরে সীমা, গড়ে 33 কিমি, আর সর্বাধিক তো বেশি রয়েছে 70 কিমি পর্যন্ত। তাহলে এর উষ্ণতা 600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ভূপৃষ্ঠের গড় উষ্ণতা, যেখানে আমরা বসবাস করি, তার গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর মোট ক্ষেত্রমানের মাত্র 2% ভূত্বক দখল করে। সায়াল অর্থাৎ শিয়াল, মহাদেশীয়, যেখানে আমরা বসবাস করি, সেই গঠনকারী প্রধান উপাদান বা শিলা এখানে হচ্ছে গ্রানাইট এবং ডায়োরাইট। শিলামণ্ডল কি? না উপর দিকে রয়েছে তোমার
সিয়াল, তারপরে রয়েছে সীমা, তারপরে এই অংশটা গুরুমণ্ডলের শক্ত অংশ, তারপরে কিন্তু রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার। এই এতটা হচ্ছে শিলামণ্ডল, যার গড় বিস্তার হচ্ছে 100 কিমি। সিয়াল স্তর প্রধানত তারা সিলিকা এবং অ্যালুমিনিয়াম, তাই সিয়াল। মহাদেশীয় ভূত্বকের সর্বোচ্চ বিস্তার কত? যে এটা পাহাড়ে পর্বতে, বড় বড় পাহাড়ে 70 কিমি। ভূত্বকের পৃথিবীর মোট ভূত্বকের অর্থাৎ সিয়াল এবং সীমা যেটা, এটাতে 29% সিয়াল, বাকিটা বুঝতে পারছো 71% সাইমা হবে। মহাসাগরীয় ভূত্বক, সাইমা গঠনকারী প্রধান শিলা যেটা হচ্ছে ব্যাসল্ট, তাছাড়া গ্যাব্রো এবং পেরিডোটাইট জাতীয় ক্ষারীয় শিলা বা ক্ষারকীয় শিলা থাকে। মহাসাগরীয় ভূত্বকের সর্বোচ্চ বিস্তার 10 কিমি, গড়ে 5 থেকে 7 কিমি, ঘনত্ব 2.9 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। এরপরে প্রশ্ন থাকতে পারে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? এই ক খ গ ঘ তোমরা ভালো করে পড়বে, দিয়ে আমাকে উত্তরটাই জানাবে, শুধু ক খ গ ঘ লিখবে, ঠিক আছে? তারপর গুরুমণ্ডল, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে তার নাম হচ্ছে মোহ বা মোহরভেসি। এটি 33 কিমি গভীরতায় অবস্থিত। 1909 খ্রিস্টাব্দে এর আবিষ্কার হয়েছিল। গুরুমণ্ডলের বিস্তার কত? যদি আমরা 33 ধরি তাহলে 1898, যদি 35 ধরি তাহলে 1865, মানে সোজা কথায় প্রায় 2900 কিমি হচ্ছে এর গড় গভীরতা। বহিঃগুরুমণ্ডলের বিস্তার কত? 670 কিমি। নিশ্চয়ই বুঝতে পারছো, 33 কিমি থেকে 670। এবার তুমি এটাকে বিয়োগ করে নেবে, মোহ বিযুক্তি থেকে রেপিডটি বিযুক্তি। বহিঃগুরুমণ্ডলের অপর নাম ক্রোফেসীমা। এই 4টে উপাদানের ভিত্তিতে নামকরণ করা হয়। গুরুমণ্ডলের উষ্ণতা 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। মোট ভরের কত পার্সেন্ট? 67%। আর আয়তনের 84%। এটা ক্লাস 8-এ আছে, দেখে নেবে। মোহ বিযুক্তি থেকে 410 কিলোমিটার পর্যন্ত অংশটি কি নামে পরিচিত? না, গুটেনবার্গ স্তর। অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান লেখো। না, গুরুমণ্ডলের বহিঃগুরুমণ্ডলের 70 থেকে 220 কিমি গভীরতায় অ্যাস্থনোস্ফিয়ারটি বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। অ্যাস্থনোস্ফিয়ার কি? না, এটি একটি স্থিতিস্থাপক ম্যাগমা সান্দ্র প্রকৃতির দিয়ে গঠিত নমনীয় ভূস্তর। অল্প গতিবেগ সম্পন্ন অ্যাস্থনোস্ফিয়ারকে বলে। যেহেতু এটা অনেকটাই পাতলা, তাই ভূমিকম্প তরঙ্গগুলি যখন এখানে আসে তখন তার গতিবেগ অনেক সময় গতিবেগ স্লো হয়ে যায় বা কমে যায়। যত সলিড জিনিস তত কিন্তু গতিবেগ বেশি হয়। অ্যাস্থনোস্ফিয়ারের প্রধানত কোন শিলা রয়েছে? না, মূলত পেরিডোটাইট। এখানে ভূ অভ্যন্তরের কোন স্তর থেকে পরিতরণ স্রোত সৃষ্টি হয়? অ্যাস্থনোস্ফিয়ার। অন্তঃগুরুমণ্ডলের বিস্তার কত? এটা হিসাব করবে, তাহলে আসবে 2230 কিমি। যদি রাউন্ড ফিগার বলো তাহলে 2200, 700 থেকে 2900। গুরুমণ্ডলের অন্তঃগুরুমণ্ডলের অপর নাম নিফেসীমা। র্যাপিডটি বিযুক্তি আর গুটেনবার্গ বিযুক্তির মধ্যে অবস্থিত কি কোন অংশটা? না, অন্তঃগুরুমণ্ডল। এটা খুব খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জিনিস, বিযুক্তি রেখাগুলো অন্তত। বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের সীমায় থাকা বিযুক্তি রেখার নাম কি? না, র্যাপিডটি বিযুক্তি, যার অবস্থান 670 কিমিতে। কেন্দ্রমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। অর্থাৎ যদি আমরা এটা অন্তঃগুরুমণ্ডল হয়, এটা তাহলে বহিঃকেন্দ্রমণ্ডল। এর সীমানা, এই বিযুক্তি তলটির নাম কি? নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। আচ্ছা, আর অন্তঃকেন্দ্রমণ্ডল মানে যদি কেন্দ্রমণ্ডলটাকে আমরা দুভাগে ভাগ করি, তাহলে এটা অন্তঃকেন্দ্র, এটা বহিঃকেন্দ্রমণ্ডল আর এটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এই অংশটার নাম কি? না, লেমেন বা বুলেন বিযুক্তি রেখা। সবচেয়ে পুরু স্তর অবশ্যই কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের মূল উপাদান। এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন ভূ অভ্যন্তরে কোন স্তরে ভূমিকম্পের এস তরঙ্গ পৌঁছাতে পারে না? কেন্দ্রমণ্ডল স্তরে। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 10 থেকে 13.6 গ্রাম পার ঘন সেমি। মোট ভরের কত শতাংশ? 32%। আয়তনের কত শতাংশ? 15%।
বহিঃকেন্দ্রমণ্ডলের পদার্থগুলি অর্ধতরল বা সান্দ্র অবস্থায় ফুটে, অর্থাৎ এখানে টকবক করে ফুটে, এবং এটা খুব মুভমেন্ট হয় বলে এই অংশ থেকে চৌম্বক ক্ষেত্র গড়ে ওঠে। নিফে বলা হয় কাকে? এটা কমেন্ট করে জানাবে। কটি প্রশ্ন দিলাম? 3টে প্রশ্ন দিলাম। এবার স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও, এটা কস্তম্ভ খস্তম্ভ, দেখে এটা একটা বিভিন্ন টাইপের একটা এমসিকিউ। এবার তোমাকে বাঁচতে হবে যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে কি রয়েছে। খেয়াল করে দেখো, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহ বিযুক্তি, অর্থাৎ সীমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তি। কেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল, এটার সঙ্গে রয়েছে লেম্যান বিযুক্তি, আর বহিঃগুরুমণ্ডল অন্ত গুরুমণ্ডলের রেফ্রেক্টিভ বিযুক্তি। তার মানে অ্যান্সার আসছে সি। এইভাবে অ্যান্সারটা করতে হবে। আমরা প্রায় শেষের দিকে। সত্য মিথ্যা নির্বাচন করো যদি এইরকম প্রশ্ন থাকে। দেখো, ভূত্বকের মধ্য দিয়ে এস, পি, এল তিনটেই তরঙ্গ চলাচল করতে পারে, তার মানে এটা ট্রু। কেন্দ্রমণ্ডল দিয়ে শুধু পি তরঙ্গ চলাচল করতে পারে না, ট্রু। গুরুমণ্ডলের মধ্যে দিয়ে এস এবং এল চলাচল করতে পারে, তার মানে এটা ফলস। তাহলে টিটিএফ, খেয়াল করে দেখো টিটিএফ কোথায় আছে, তার মানে এটা টিটিএফ। এটা উত্তর হচ্ছে সি। শেষের প্রশ্ন, যে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো, ভূ অভ্যন্তরীণ গভীরতা বৃদ্ধির সাথে চাপ এবং ঘনত্ব উভয় বৃদ্ধি পায়, অর্থাৎ এটা ট্রু, মানে সত্য। সমুদ্রগর্ভে ড্রিলিং এর মাধ্যমে ভূ অভ্যন্তরের সঠিক ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য পাওয়া যায়, এটাও ট্রু। তার মানে এটা ঠিক নয়, এই দুটি সঠিক। আজকে এই পর্যন্ত। পরবর্তী দিনে অন্য অধ্যায় নিয়ে আলোচনা হবে। সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।